হ্যালো স্টুডেন্ট, আজকের আমরা পঞ্চম শ্রেণীর রায়মার্টিনের প্রশ্নবিচিত্রার গণিতের ষষ্ঠ স্কুল 6 নম্বর স্কুল সলভ করব। দেখো, একদম প্রথম প্রশ্ন আছে একের দাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কয়ের দাগে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল বলছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো আমি লিখছি, দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা কি সূত্র কি গো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল, ক্ষেত্রফলের বর্গমূল, বোঝা গেল? কত সহজ। এটাকে আমরা কি লিখতে পারি? বাহু স্কোয়ার মানে কি? বাহু গুণিতক বাহু। আর এটাকে কি বর্গমূল চিহ্ন বলে, ইংলিশে বলে রুট ওভার, নাকি? রুট ওভারের বাইরে বেরোনোর উপায় কি? প্রতি জোড় থাকলে একটা বাইরে বেরোবে, তাহলে দুটো বাহু জোড় আছে, তাহলে উত্তর হবে বাহু। হলো, বোঝা গেল? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বর্গমূল হচ্ছে বাহু। তারপরে দেখো, তোমরা এটা লিখে দিতে পারো, মানে প্রশ্নটা তুলে। এবারে কি বলো দেখি, যেহেতু শর্ট প্রশ্ন, তোমরা এক নম্বরের প্রশ্নে যেটা নিয়ম আছে, কোনো লেখালেখির দরকার নেই, ডাইরেক্ট উত্তর লিখে দিলেও হবে। হলো, তোমরা ডাইরেক্ট এই বাহুটা লিখে দিলেও হবে, কিন্তু কীভাবে এলো সেটা তোমাদের বোঝানোর জন্য এটা করে দিলাম। ক্লিয়ার? চলো তারপরে ক্ষয়ের দাগে দেখো, ক্ষয়ের দাগে প্রশ্ন কী আছে? ঐকিক নিয়মে দেখো, ঐকিক নিয়মে লোক সংখ্যা ও দিনের মধ্যে সম্পর্ক কী? দেখো, লোক সংখ্যা যদি কোনো একটা কাজ ধরো করবে, নাকি? লোক সংখ্যা যদি বাড়াই, তাহলে কি তখন কি? তাহলে দিন সংখ্যা কম লাগবে, তাই না? আবার দিন সংখ্যা যদি আমরা বাড়াই, লোক সংখ্যা কম লাগবে, তাহলে বাড়লে কমে, তাহলে কি ব্যস্ত সম্পর্ক, তাই না? তাহলে ক্ষয়ের দাগেরটা কী হবে? ব্যস্ত সম্পর্ক। তারপরে গয়ের উত্তরটা কী হবে? গ বলছে, দেখো বৃত্তের বৃহত্তম জ্যা। দেখো, বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম কি? ব্যাস। হলো, বৃত্তের বৃহত্তম জ্যায়ের অপর নাম হচ্ছে ব্যাস। তারপরে দেখো ঘ আছে, ঘয়ের দাগে দেখো, একটি বাড়ির এত অংশ রং করা হয়েছে, কত অংশ রং করা বাকি? তাহলে দেখো, সম্পূর্ণ অংশ জানি না মানে কি বলেছি, যে কোনো অঙ্কের সম্পূর্ণ অংশ জানি না মানে সেটা এক ধরবে। তাহলে পুরোটা হচ্ছে এক, তাহলে এটা হয়েছে, তাহলে পুরোটা থেকে যেটা হয়েছে সেটা বাদ দিলে যেটা বাকি আছে, তাহলে রং করা বাকি আছে কী লিখব? 1 বিয়োগ 7/9। ওকে, লসাগু কত হবে? 9 হবে। তাহলে 2/9 অংশ। তারপরেরটা তাকে বলেছে 1 ডজন ডিমের দাম 12টি। 1 ডজন মানে 60 টাকা। 1 ডজন ডিমের দাম 60 টাকা। 1 ডজন মানে কত? 12টা। তাহলে 12টা ডিমের দাম 60 টাকা। একটা ডিমের দাম কত বার করব? 3টে ডিমের দাম কত? বারোটা ডিমের দাম কত? 60 টাকা। ওকে, তারপরে একটি ডিমের দাম কত? কম হবে, কম হলে ভাগ হবে। তারপর 3টে ডিমের দাম, একটি ডিমের দাম যা হবে 3টে ডিমের দাম নিশ্চয়ই বেশি হবে। একটি ডিমের দাম এইটা, তাহলে 3টে ডিমের দাম বেশি হবে, গুণ 12 5 60 সমান কত? 15 টাকা। তারপরে চয়ের দিকে আছে, দেখো এইটা আর এইটার মধ্যে কোনটা বড়? দেখো, প্রথমে দশমিকের আগেরটা দেখবে, মানে দশমিকের আগে এরও শূন্য এরও শূন্য, তাহলে ধরার উপায় নেই।
দশমিকের পরের প্রথমটা দেখবে এর 7, এর 0, তাহলে এ বড়, তাহলে এইটা বড়, তাহলে 0.7 বড়, 0.7 বড় হলো। এবার 6 দিকে দেখো একটা সরল দিয়েছে, আমি তুলে নিচ্ছি সরলটা খুবই সহজ, তোমাদের জাস্ট ঠকানোর জন্য দিয়েছে হলো। দেখো এই যে 0-র সঙ্গে যাকেই গুণ করি 0 হবে, তাই না? তাহলে এটার গুণফল তো 0 হবে, 0-র সঙ্গে 1 যোগ করলে 1 হবে। ওকে, তাহলে তোমাদের অরিজিনালি অনেক প্রশ্ন দিচ্ছে যেগুলো তোমাদের ঠকানোর জন্য, জাস্ট এক উত্তর। তারপরে বর্গের জোরটাকে দেখো, বর্গের জোর দেখো 77 পয়সা হলো কত টাকা? 77 পয়সা হলো কত টাকা? এক টাকা সমান 100 পয়সা, মানে টাকাকে পয়সা করতে হলে 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে পয়সাকে টাকা করতে হলে 100 দিয়ে ভাগ করতে হবে। 77 ভাজিত 100, এই দশমিক নেই মানে ডান পাশে আছে। আচ্ছা, ভাগের সময় দশমিক বাম দিকে সরে, তাহলে কটা সংখ্যা সরবে? যটা শূন্য আছে, তাহলে এখান থেকে এখানে আসবে 1 ঘর, এখানে 2 ঘর, তাহলে 0.77 পয়সা। এ 0.77 টাকা হলো। এক টাকা সমান 100 পয়সা হলো, তাহলে টাকা থেকে পয়সায় গেলে 100 দিয়ে গুণ করতে হয়, পয়সা থেকে টাকায় গেলে 100 দিয়ে ভাগ করতে হয়। এটা হচ্ছে ও, আমাদের অপশান যেটা আছে সেটা ও। আচ্ছা, এদের মধ্যে বলছে প্রকৃত ভগ্নাংশটি লিখতে বলছে। দেখো বলছে প্রকৃত ভগ্নাংশ মানে লব ছোট হর বড়, লব ছোট হর বড় এইটা, তাই না? তাহলে আমি লিখে দিচ্ছি, দেখো ঝ প্রকৃত ভগ্নাংশটা কত হবে? 2/3। ঝর পরে কত হচ্ছে? ইয় যেটা হবে 9-এর 2/3 অংশ। 9-এর 2/3 অংশ সমান কত হবে? দেখো 9-এর 2/3, 3 3 9 হলো, এর মানে গুণ, তাহলে 3 দিয়ে 6, 9-এর 2/3 অংশ সমান 6 অংশ হবে। নয়ের 2/3 অংশ সমান 6 অংশ। এবার আমরা 2-এর দাগে যাব। ওকে, 2-এর দাগে দেখো একদম প্রথম অঙ্ক যেটা আছে, কমল বাবুর বছরে আয় এত টাকা, বছরে খরচ এত টাকা, তার সঞ্চয় কত? সঞ্চয় মানে জমা, ব্যাপারটা বোঝো, আমি ছোট সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। তোমার বাবা বছরে ধরো সাপোজ 10 টাকা আয় করে, আর খরচ করে দেয় 5 টাকা, তাহলে থাকলো কটা? যেটা থাকলো সেটাই জমা হলো। তার মানে কত কী করলে? বিয়োগ করলে, তাই না? 10 টাকা আয় করেছে, খরচ হয়ে গেছে, তো 5 টাকা খরচ হয়ে গেছে, আর থাকলো কত? 5 টাকা, মানে 10 থেকে 5 বাদ গেলে 5। তাহলে সঞ্চয়টা বার করতে হয় কীরকম? তাহলে বিয়োগ করে, হলো, সঞ্চয়টা বার করতে হয় কেমন? বিয়োগ করে, তাহলে এটা বিয়োগ হবে। এরকম ছোট 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 করে ভেবে নেবে, তোমাদের সুবিধা হবে। তাহলে তার বছরের সঞ্চয় 82,250, 82,250 বিয়োগ 50,000, 50,830।
হলো 31,420 টাকা। ওকে, তারপরে দেখো ক্ষয়ের দেখা যাচ্ছে 256 বর্গমূলের বর্গমূল। 256 বর্গমূলের বর্গমূল, ব্যাপারটা ভাবো। 256 লিখলাম, তার বর্গমূলের আবার বর্গমূল হলো। তাহলে দেখো এর 256 বর্গমূল কত হবে? যারা বর্গনামটা জানো সরাসরি কিন্তু লিখে দেবে কি 16 স্কোয়ার, তাহলে 16 গুণিত 16 হলো। এই বর্গমূল থেকে বেরোবে, জোড় আছে যেহেতু একটা 16 তাহলে বেরিয়ে যাবে। এইটা সমান আমরা কী লিখতে পারি? 16 সমান কী লিখতে পারি? 4 গুণিত 4 সমান, এর জোড় আছে, জোড় থেকে বাইরে বেরোবে তাহলে 4। ওকে, তাহলে 4 উত্তর। তারপরে দেখো গয়ের দাগে বলছে গয়ের দাগে কী বলছে বলো দেখি। গয়ের দাগে বলছে স্থানীয় মানে বিস্তার করতে বলছে। দেখো এটা আমি ফটাফট করে দিচ্ছি, এগুলো তোমাদের সেকেন্ড এতেও প্রচুর করানো হয়েছে। হলো, একে স্থানীয় মানে বিস্তার করে পাই। দেখো এটা একক দশক শতক হাজার, এই হাজারের ঘরে আছে মানে 4 গুণিত হাজার যুক্ত, তারপরে 5 গুণিতক এটা কত করে একক দশক শতক, তাহলে 100। তারপরে 6 লেখো, 6 গুণিতক একক দশক, তো 10-এর ঘরে আছে 10 যুক্ত, তারপরে 7 গুণিতক এককের ঘরে মানে এক গুণ করবে। হ্যাঁ, 1 গুণ করে দেখাতে পারো, না দেখাতে পারো, কারণ এক গুণ করলে তো একই হবে। তারপরে যুক্ত, দশমিকের পরে নিয়ম আলাদা। দশমিকের পরে কি 8 বাই কত লিখব? দশমিকের পরে একটা, মানে এই দশমিকের পরে 8টা কি প্রথম, মানে একটা শূন্য, একের পিঠে একটা শূন্য যোগ, তারপরে 3 বাই লিখব দশমিকের পরে কি একক দশক, হ্যাঁ, দশমিকের পরে দ্বিতীয়, মানে একের পিঠে দুটো শূন্য। ব্যাপারটা বোঝো, দশমিকের আগের নিয়ম আলাদা। দশমিকের আগের গুলো কেমন দেখো, একক দশক শতক হাজার, তাহলে 4 গুণিতক হাজার যুক্ত, তারপরে 5 লেখো, 5 গুণিতক 5টা কত একক দশক শতক, শতকের ঘরে 100 যুক্ত, তারপরে 6 লেখো, 6টা কত একক দশক, মানে 10 গুণ করব যুক্ত, তারপরে 7 আছে 7, এটা এককের ঘরে মানে 1 গুণ লিখতে পারো, না লিখতে পারো। তারপরে যুক্ত, দশমিকের পরে নিয়ম কি 8 বাই লিখবো, এটা দশমিকের পরে একটা সংখ্যা, যার জন্য একের পিঠে একটা শূন্য হলো। তারপরে দশমিকের পরে তারপরে কি যোগ 3 বাই লিখবো, দশমিকের পরে একটা দুটো, তাই একের মানে বাই একের পিঠে দুটো শূন্য হলো। এগুলো মোটামুটি ভালোভাবে বুঝে নিলে এই জাতীয় অঙ্কগুলো দেখলাম প্রত্যেকটাতে আসছে। তারপরে দেখো এটাও খুব সহজ অঙ্ক, যারা আগের ভিডিওগুলো দেখেছো। একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল দিয়েছে, মাঠটির বর্গাকার মাঠের ক্ষেত্রফল। হ্যাঁ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো জানি আমরা, বাহু স্কয়ার। তাহলে বাহু স্কয়ার সমান 225 লিখব, বাহু স্কয়ার সমান 225 হলো। তাহলে বাহু সমান কী লিখব, কি বলেছি, কোনো কিছু স্কোয়ার সমান যেইটা থাকবে শুধু সেইটা যখন বার করব, এটা যখন সেপাশে যাবে এরকম রুট ওভার চিহ্ন হয়ে যাবে, বল রুট ওভার 225। 225 যারা বর্গনামটা মুখস্থ করেছো 15 গুণিত 15 হলো সমান 15 উত্তর হলো। অতএব মাঠটির বাহুর দৈর্ঘ্য 15 মিটার। মাটির বাহুর দৈর্ঘ্য তাহলে কত হলো? 15 মিটার। তার পরের প্রশ্ন দেখো, দশমিকে প্রকাশ করতে বলছে এটা।
তোমাদের একের পিঠে শূন্য দিয়ে ভাগ আমি শিখিয়েছিলাম। কেমন না, ভাগের সময় দুটো কথা মাথায় রাখবে, মানে এই শুধুমাত্র একের পিঠে শূন্য দিয়ে ভাগের সময় দশমিক বাম দিকে সরবে, কটা সংখ্যা সরবে না একের পিঠে যটা শূন্য থাকবে। তাহলে এখানে 3টে শূন্য আছে, তাহলে 3টে সংখ্যা বাম দিকে সরবে। এটাতে দেখো দশমিক নেই মানে এখানে আছে, হলো ধরে নিতে হবে। দশমিক নেই মানে ডান পাশে আছে ধরে নিতে হয়। তাহলে একটা সংখ্যা সরলে এখানে, দুটো সংখ্যা সরলে এখানে, 3টে সংখ্যা নেই তাহলে একটা শূন্য লাগাও, শূন্য লাগিয়ে এখানে দাও, তাহলে উত্তর হবে 0.088। দেখো আমি অঙ্কটা খাতায় করে দিচ্ছি। তাহলে এর উত্তর কত হবে? 0.088 হলো। 3টে শূন্য, তাহলে একটা সংখ্যা সরলে এখানে, দুটো সংখ্যা সরলে এখানে, আর একটা সংখ্যা নেই তাহলে শূন্য লাগাও, শূন্য লাগিয়ে এখানে। এখানে ভুলে কিন্তু শূন্য লাগাবে না, এটা বোঝানোর জন্য বলছি। উত্তর এখানে লিখতে হবে। তারপরে দেখো যোগ করতে বলছে। দশমিকের যোগ বিয়োগের একটাই নিয়ম বারবার বলি, যেটা হচ্ছে দশমিকের সোজা দশমিক রাখতে হবে। আমি দেখো তুলে নিচ্ছি প্রশ্নটা। তারপরে আছে 11.7 আছে, দশমিকের সোজা দেখো দশমিক লিখছি আমি, এর আর কোনো নিয়ম নেই। দশমিকের যোগ বিয়োগের শুধু এটাই মাথায় রাখতে হয়, হলো। যোগ করে দাও। যেগুলো ফাঁকা জায়গাগুলো তুমি শূন্য বসিয়েও দিতে পারো, ওকে। ফাঁকা জায়গাগুলো শূন্য বসিয়ে দিতে পারো। এটা তো 8 হবে, এটা 7, এটা 7, 5 3 8 1 9 1 1 2, ওকে। এরপরে যেটা আছে সমকেন্দ্রিক বৃত্ত। তারপরে প্রশ্ন দেখো 2-6 সমকেন্দ্রিক বৃত্ত বলতে কি বোঝো? একটা মাত্র বৃত্তকে কেন্দ্র করে একাধিক, একটা মাত্র কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে যদি একাধিক বৃত্ত গড়ে ওঠে তাকে সমকেন্দ্রিক বৃত্ত, বা তুমি এরকমও লিখতে পারো। আমি দেখো খাতায় লিখে দিয়েছি, এক বা একাধিক বৃত্ত একটা বিন্দুকে কেন্দ্র করে তৈরি হলে তাদের সমকেন্দ্রিক বৃত্ত বলে। তোমরা এই বৃত্তগুলো, আমি এটা পেনে এঁকেছি, তোমরা কিন্তু পেন্সিল কম্পাসে আঁকবে, হলো। এই একটা বিন্দু নেবে, কেন্দ্রবিন্দু নেবে, নিয়ে বৃত্ত আঁকবে, আর একটু বাড়িয়ে দিয়ে আবার বৃত্ত আঁকবে, আর একটু বাড়িয়ে দিয়ে আবার বৃত্ত আঁকবে, হলো। পরপর 3টে বৃত্ত আঁকবে, ওকে। তারপরে দেখো আমরা 3 দাগের উত্তরগুলো করব। একটি বৃত্তের ব্যাসার্ধ 5, বলছে তার বৃহত্তম জ্যা মানে ব্যাস বার করতে বলছে। ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হয়, হলো। ব্যাসার্ধের দ্বিগুণ ব্যাস হয়, তাহলে ব্যাসার্ধ দিয়েছে 5, তাহলে তার বৃহত্তম জ্যা হবে কত? 5 দিয়ে 10 হবে। ব্যাসার্ধ 5 সেমি, ব্যাসার্ধ 5 সেমি হলে বৃহত্তম জ্যা অর্থাৎ ব্যাস হবে 10 সেমি, ওকে। তারপরের প্রশ্নটা দেখো, বলছে স্কেলের সাহায্যে এত সেমি দৈর্ঘ্যের রেখাংশ অঙ্কন করো এবং রেখাংশটির নাম দাও। এটা খুবই সহজ। স্কেলের সাহায্যে বলছে 5.7 সেমি। দেখো এই যে এখান থেকে 5.7, এই যে 5, এখানে 5.1 2 3 4 5 6 7, হলো। স্কেলের সাহায্যে 5.7 সেমি, এর নাম দিলাম AB, হলো। তাহলে স্কেলের সাহায্যে 5.7 সেমি একটা রেখাংশ আঁকতে বলেছে এবং রেখাংশটির নাম দিয়েছে, হলো। এইটুকু। তারপরে বলছে বৃত্তের ব্যাস কাকে বলে, ওকে। দেখো তারপরের প্রশ্নটা, এই যে বৃত্তের ব্যাস কাকে বলে? বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের কত গুণ।
ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, এক্ষুনি বললাম। হলো, দেখো তোমাদের বইতে 231 পৃষ্ঠাতে আমি একটু আগে দেখিয়েছিলাম যে এই পরিধি, কেন্দ্র, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, বৃত্তচাপ, এই কটা সংজ্ঞা কিন্তু মুখস্থ করে নেবে, পরীক্ষা একটা আসবেই। দেখো ব্যাস কাকে বলে? এই যে বৃত্তের বৃহত্তম জ্যা, যা বৃত্তের কেন্দ্রবিন্দুগামী, তা ব্যাস। ওকে, তাহলে ব্যাস কাকে বলে এটাই লিখবে। তারপরে বলেছে বৃত্তের ব্যাস তার ব্যাসার্ধের কত গুণ? দ্বিগুণ। ওকে, তারপরের প্রশ্ন দেখো, প্রদত্ত চিত্রে, মানে এই যে চিত্রে এ বি সমান ডিসি হলে চিত্রটির পরিধি কত? এ বি সমান ডিসি আর এডি সমান সিবি। হলো, এর পরিধি চেয়েছে। ব্যাপারটা কিন্তু বুঝবে, পরিধি মানে এই ছবিটা দেখে তোমাকে বুঝতে হবে এটা কার ছবি। এটা কিন্তু আয়তক্ষেত্রের ছবি। হলো, আয়তক্ষেত্রের পরিধি মানে এটাকে পরিসীমা। হলো, আয়তক্ষেত্রের পরিধি মানে এটা পরিসীমা। তাহলে দেখো আমি যদি এটাকে করি এভাবে, আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র কি? এটা ঘর দাগে, তাহলে চিত্রটির পরিসীমা সমান কত হবে? 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। ওকে, পরিধি মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা। ওকে, 2 ইন্টু দৈর্ঘ্য কত? 12 আর প্রস্থ হচ্ছে 8। ওকে, এইটাকে দৈর্ঘ্য বলে, এইটা দৈর্ঘ্য আর এটা প্রস্থ। হলো, এটা প্রস্থ, এটা দৈর্ঘ্য। তাহলে দেখো 2 গুণিতক 12 8 কত? 20, তাহলে 40 সেমি। ওকে, তারপরে দেখো উমর দাগে আছে, উমর দাগে দেখো এই যে দুটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ দিয়েছে, কিন্তু দুটো মাঠের ধার বরাবর বেড়া দিতে, সেই কিন্তু কোন বেড়ার দৈর্ঘ্য বেশি, সেই কিন্তু দেখো পরিধি বার করতে হবে। হলো, দুটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে, এটা কিন্তু তোমাদের জন্য একটু স্ট্যান্ডার্ড অঙ্ক হয়ে যাবে, কিন্তু তোমরা এটা শেখোইনি। ওকে, তোমাদের সিলেবাসে সম্ভবত নেই, তবু আমি করে দিচ্ছি, ছবি এঁকে দেখো। কুয়োর দাগে, ওকে, দুটি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ মানে জানো তো, পুরো পরীক্ষার খাতায় ছবি আঁকতে হবে না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি। এইটা দিয়েছে, হলো, এটা হচ্ছে 15 আর এটা হচ্ছে 10 ব্যাসার্ধ দিয়েছে। এবারে বলছে দুটো মাঠের ধার বরাবর বেড়া দিতে, ধার বরাবর মানে কি? এইটা পরিধি। হ্যাঁ, পরিধিটা বার করতে হবে। পরিধি বার করার সূত্র কিন্তু তোমাদের নেই, তবু আমি করে দিচ্ছি। দেখো এর পরিধি হবে, পরিধির সূত্র কি জানো? 2 পাই আর। হলো, এটার পরিধিও বার করে দিচ্ছি, 2 পাই, এটাকে পাই চিহ্ন বলে। হলো, এটা হচ্ছে আর। এ পাইয়ের মান কত জানো? 22/7, মুখস্থ করে নেবে, তোমাদের নেই যদিও। আর এর মান এই যে 15, ব্যাসার্ধ মানে আর। এটাও দেখো 2 ইন্টু 22/7 আর এর ব্যাসার্ধ 10। ওকে, হলো, তবে তোমাদের বলি, তোমাদের যেহেতু এই 2 পাই আর এই যে মানে বৃত্ত পরিধি সূত্র নেই, মানে তোমরা কিন্তু এভাবে করবে না, তোমরা এইটা দেখে বুঝে নেবে। হলো, মানে যার ব্যাসার্ধ বড়
সেই বৃত্তটাই বড় হবে, তাই না? তোমরা এই যে অংশটা তোমরা কিন্তু বারবার বলছি, এই অংশটা তোমরা কিন্তু জাস্ট খুব যদি অনুসন্ধিৎসু স্টুডেন্ট হও তোমরা এই বিষয়টাকে মাথায় রাখতে পারো, এটা উঁচু ক্লাসে লাগে। তাহলে তোমাদের তো এগুলো নেই, তোমরা শুধু কি দেখবে যে ব্যাসার্ধ যার বড় সেই বৃত্তটাই বড় হবে। অতএব বলছে দুটো মাঠের ধার বরাবর বেড়া দিতে হবে, কোন বেড়ার দৈর্ঘ্য বেশি হবে। তাহলে 15 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বেড়ার দৈর্ঘ্য বেশি হবে, হলো মানে ব্যাসার্ধ যেইটা বড় হবে, এইটা যত বড় হবে এইটাকে বসিয়ে তো বৃত্ত অঙ্কন করা হয়। তাহলে তোমরা সরাসরি লিখে দেবে যে অতএব যেহেতু 15টা বেশি, তার যে 15 মিটার ব্যাসার্ধের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার মাঠের বেড়ার দৈর্ঘ্য বেশি হবে। ওকে, তোমরা তাহলে এই বিষয়গুলো জাস্ট জানবে, এগুলো পরীক্ষায় করবে না, হলো। তাহলে এতে মান বার করতে অনেক টাইমও লাগবে, যেহেতু তোমাদের সিলেবাসে নেই। শুধু তোমরা এই ব্যাসার্ধটা দেখবে যেটা বড়, সেই মাঠটার চারদিকে যে মানে এর ব্যাসার্ধ বড় মানে কি, ওইটা বড় মাঠ হবে, যার জন্য ওইটা চারধার বেড়া দিতে বেশি মানে মানে ওর চারধারের দৈর্ঘ্যটা বেশি হবে, এটাই স্বাভাবিক। দেখো এবার আমরা 3 দাগে শুরু করব। বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দিয়েছে এত বর্গমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। তাহলে কি লিখবো? বাহু স্কোয়ার সমান 1600 বর্গমিটার। এখান থেকে বাহু বেরিয়ে যাবে। এবার বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি? 4 ইন্টু বাহু, 4 ইন্টু এখানে বাহু বেরোবে, হয়ে গেল। অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ ওই বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্যের সমান হলে, ব্যাপারটা বুঝো, অপর একটি আয়তক্ষেত্র আছে, তার প্রস্থ ওই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থটা পেয়ে গেছি। আবার বলছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য তার প্রস্থের থেকে 20 বেশি, তাহলে তার দৈর্ঘ্যটা কত? প্রস্থটা যেটা হবে তার থেকে 20 যোগ করে দেবো। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? খুবই সহজ অঙ্ক, দেখো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার, তাই তো। বাহু স্কোয়ার সমান কত? 1600। অর্থাৎ বাহু সমান কত হবে? √1600, তাই না? তাহলে এখান থেকে আমরা 1600, যাদের সমস্যা হবে উৎপাদকে ভেঙে নেবে। এটা থেকে 2 8 16 0 0, 2 4 8 0 0, 2 2 4 0 0, 2 1 2 0 0, 2 5 10 0, 2 2 4, 2 5 10। ওকে, 5 5 25। তাহলে 1 2 3 4 5 6টা 2, 1 2 3 4 5 6। তারপরে দেখো দুটো 5, এই যে দুটো 5, তাহলে 5 গুণিত 5। কি বলেছি? এই বর্গমূল চিহ্নের বাইরে বেরোনোর নিয়ম কি? প্রতি জোড়ের জন্য একটা বাইরে বেরোবে। দেখো এই জোড়ের জন্য একটা 2 বেরিয়েছে, এই জোড়ের জন্য একটা 2 বেরিয়ে গেল, এই জোড়ের জন্য একটা 2 বেরিয়ে গেল, আর এই দুটো 5-এর জন্য একটা 5 বেরিয়ে গেল। তাহলে 2 দিয়ে 4, 2 8, 5 40। তাহলে বাহুটা কত?
40 মিটার। ওকে, এবারে বলেছে দেখো বর্গক্ষেত্রটি পরিসীমা, অতএব অঙ্কটা খুবই সহজ, শুধু দেখতে বড়। বর্গক্ষেত্রটির পরিসীমার সূত্র কি? 4 গুণিতক বাহু, বাহুর মান কত? 40। সরি, এটা বাংলায় হয়ে গেছে, ইংলিশ হয়ে গেছে, বাংলায় করে দিচ্ছি। 4 গুণিতক 40, তাহলে 4 4 16, 160 মিটার। ওকে, দেখো তারপরে কি বলেছে, দেখো বলছে অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। মানে বর্গক্ষেত্র বাহুটা কত বেরোলো? বর্গক্ষেত্রের বাহুটা কত বেরোলো? বর্গক্ষেত্রের বাহুটা বেরোলো 40 হলো। এখন আয়তক্ষেত্রটির প্রস্থ তাহলে কত হবে? 40 হবে, 40 মিটার, তাই না? বলেছে তো যে অপর একটি আয়তক্ষেত্রের প্রস্থ এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যের সমান। তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ হবে 40 হবে, কেন এই বর্গক্ষেত্রটির বাহু তো 40, এবং আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য তার প্রস্থ থেকে 20 বেশি। তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? প্রস্থ থেকে 20 বেশি, মানে কি 40 যুক্ত 20 সমান 60 মিটার। এবার বলছে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? তাহলে অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এগুলো সরাসরি গুণ শিখিয়ে দিয়েছি, দুটো শূন্য বসিয়ে দাও, 6 4 24, তাহলে বর্গ মিটার। ক্ষেত্রফলের উত্তর লেখার সময় বর্গ কথাটা লিখতে হয়, তাহলে 2400 বর্গ মিটার। ওকে, এর পরের দাগের অঙ্কটা দেখো, ক্ষয়ের দাগের অঙ্কটা কিন্তু আমরা এই দেখো 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা কাজ করে 9 দিনে কাজটি শেষ করে। ওই কাজ 3 জন লোক প্রতিদিন 4 ঘন্টা করে কাজ করলে কত দিনে শেষ করবে? হলো, দেখো এই অঙ্কটা কিন্তু আমি আগে করিয়ে দিয়েছি। দেখো আমরা কিন্তু এই যে লোক সংখ্যা আর প্রতিদিনের কাজ, লোক সংখ্যা জন, এটা 5, প্রতিদিনের কাজ ঘন্টায় 8 ঘন্টা, আর সময় দিনে 9। আর দ্বিতীয় লাইনে 3 জন লোক প্রতিদিনের কাজ ঘন্টায় 4 ঘন্টা করে কাজ করলে কতদিন সময় লাগে? দেখো আমি লিখেছি 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, 5 জন লোক প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করলে 9 দিনে কাজটি শেষ হয়। ঐকিক নিয়ম শিখিয়ে দিয়েছি, যে কোনো একটাকে একই রাখো, এটাকে একই রেখেছি, দেখো এটাকে পরিবর্তন করেছি। হলো, পরের লাইনে দেখো এটাকে পরিবর্তন করেছি, এটা দেখো একই আছে। পরের লাইনে দেখো এটাকে পরিবর্তন করেছি, এটা একই আছে। পরের লাইনে দেখো এটা একই রেখেছি, এটাকে পরিবর্তন করেছি। এটা তোমরা মানে তৃতীয় স্কুলের 4-এর কয়ের দাগেরটা তোমরা দেখে নেবে আমার ভিডিওতে। হলো, তৃতীয় স্কুলের 4-এর কয়ের দাগেরটা দেখে নেবে। আর এখানেও দেখে নাও, যাদের মনে হচ্ছে তুলে নিয়ে বুঝে নেবে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আমরা তৃতীয় স্কুলের শেষ পার্টটাতে 4-এর কয়ের দাগে এই অঙ্কটা বুঝিয়ে দিয়েছি। ওকে, আশা করি তুলে নেবে তোমরা এখান থেকে। তারপরে দেখো এই গয়ের দাগে সরল, এই সরলটা দেখো করে দিয়েছি। এই সরলটা দ্বিতীয় সামেটিভেও অনেকবার করানো হয়েছে। দেখো যে প্রশ্নটা আমি তুলে নিয়েছি, দেখো প্রশ্নটা তুলে নিয়েছি, তোমরা বুঝতেই পারছো। আমরা এই প্রথম বন্ধনীর কাজ করব, তাহলে যা আছে দেখে দেখে তুলে নিয়ে যাব কিন্তু। হলো, দেখে দেখে তুলেছি, যোগ চিহ্ন দিয়েছি, এটা ভাগ করেছি, হ্যাঁ 14 × 5 = 70, এটা বিয়োগ 64, তো যা আছে দেখে দেখে তুলেছি। আবার দেখো দ্বিতীয় বন্ধনী কাজ করব, তাহলে এত দূর তুলে আনো। এবারে দেখো ভাগ গুণ যোগ বিয়োগ বলেছিলাম, এটা মুখস্থ রাখবে।
বন্ধনী এর ভাগগুণ যোগ বিয়োগ। আর এখানে যোগের কাজ আগে এটা রেখেছি, এটা এর দূর আছে, এটা লিখেছি, এটা আছে, দ্বিতীয় বন্ধনে কাজ করেছি, বিয়োগ করেছি, 14 আছে লিখেছি, এটা লিখেছি, এটা আছে, এটা দেখো, এটা বিয়োগ করেছি 5, এটা 14 গুণ ছিল। তারপরে দেখো 720 থেকে 5 ভাগ গুণ যোগ বিয়োগ, তাহলে গুণের কাজ আগে 720 রেখেছি, 14 × 70, তারপরে বিয়োগ করেছি, হলো 650 উত্তর। ওকে, তোমরা মোটামুটি যার কাজ আগে তার কাজ করবে, বাকিগুলো সব তুলে যাবে, এই তো সহজ, আর বেশি মাথায় চাপ নেবে না। দেখো তারপরে ঘয়ের দাগের প্রশ্নটা, বিদ্যালয়ের দুজন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে। বিদ্যালয়ের দুজন কর্মচারী ভিকি ও রাজুকে কিছু অর্থ সাহায্য করা হবে। তাই প্রথমে প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে 6 টাকা করে তোলা হলো। মোট 240 জন ছাত্রছাত্রী, তাহলে মোট 240 জন ছাত্রছাত্রী টাকা দিল, তাহলে আমাদের মোট ক টাকা উঠলো বলো? প্রত্যেক ইচ্ছুক ছাত্রছাত্রী মানে এক একজন 6 টাকা করে দিয়েছে, মোট 240 জন ছাত্রছাত্রী টাকা দিল, হলো। তাহলে মোট কত টাকা উঠলো? 200, তাহলে 240 × 6, তাহলে আমি লিখি, দেখো মোট টাকা উঠলো কত হবে? 240 × 6, তাহলে 6 0 0, 6 4 24, 4 2, 6 2 12, 13 14, এত টাকা হলো। তারপরে দেখো আবার কি বলেছে প্রশ্নে, কিন্তু পরে ঠিক হলো ইচ্ছুক ছাত্রছাত্রীর কাছ থেকে 3 টাকা করে চাঁদা তোলা হবে, বাকি টাকা ফেরত দেওয়া হলো, বাকি টাকা ফেরত দেওয়া হলো। ওকে, তাহলে পরে ঠিক হলো কি, ইচ্ছুক ছাত্রছাত্রীদের কাছ থেকে 3 টাকা করে চাঁদা তোলা হবে, তাই বাকি টাকা ফেরত দেওয়া হলো। তাহলে দেখো পরে পরে মোট টাকা উঠলো তাহলে কত? পরে মোট টাকা হলো তাহলে 240 × 3, তাই না? 3 0 0, 4 3 12, 2 হাতে রইল 1, 3 6 7, 720 টাকা। তাহলে ফেরত দেওয়া হলো এখানে আমি লিখলাম প্রথমে, হলো। ওকে, প্রথমে মোট টাকা উঠলো এইটা, পরে পরে মোট টাকা উঠলো, পরে মোট টাকা উঠলো, এইটা লিখবো। হ্যাঁ, তোমরা লিখতে পারছো, পরে সিদ্ধান্ত বদলে হলো, পরে সিদ্ধান্ত বদলে মোট টাকা উঠলো এই টাকা। তাহলে আগে এইটা উঠেছিল, তারপরে এইটা নিয়ে বলা হলো ফেরত দেওয়া হবে বাকি টাকা। তাহলে কত? 1440 বিয়োগ 720, তাহলে ফেরত দেওয়া হলো কত? 720 টাকা, হলো। এবারে বলছে, দেখো এবারে বলছে শিক্ষক শিক্ষিকা 600 টাকা দিলেন। এবারে শিক্ষক শিক্ষিকা 600 টাকা দিলেন, তাহলে অতএব মোট টাকা দুজনকে ভাগ করে দেওয়া হলো। তাহলে দেখো, তাহলে আমাদের কাছে টাকা, তাহলে মোট টাকাটা তাহলে দাঁড়ালো কত? 720 আছে, আর শিক্ষক শিক্ষিকা 600 টাকা দিলেন, তাহলে মোট টাকা হলো কত? ওকে, তাহলে মোট টাকা হলো কত? এই টাকাটা হলো, এই টাকাটা বলছে দুজনের মধ্যে ভাগ করে দেওয়া হলো।
তাহলে প্রত্যেকে পাবে, দুজনের মধ্যে ভাগ করে দেওয়া দেওয়া হলো, তো মানে 2 দিয়ে ভাগ করে দাও। 2 6 12, 1 12, 2 6 12, 0, তাহলে 660 টাকা হলো। কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিল। ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিল। অর্ধেক মানে কি, ভিকি পেয়েছে তো এই টাকাটা, ভিকিও পেয়েছে এই টাকা, রাজু পেয়েছে এই টাকা। অতএব ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দেওয়ার পরে ভিকি পেল, কিন্তু ভিকি তার অর্ধেক টাকা রাজুকে দিয়ে দিয়েছে। ভিকি অর্ধেক টাকা রাজুকে দিয়ে দেওয়ায় ভিকি পেল কত, ভিকি তো পেয়েছিল 660 টাকা। অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করো, অর্ধেক মানেই 2 দিয়ে ভাগ করতে হয়। 2 3 6, 2 3 6, 0, তাহলে 330 টাকা। ওকে, অঙ্কটা খুব কঠিন নয়, কিন্তু তোমরা 1-2 বার করলে আশা করি হয়ে যাবে। তবে তোমাদের যেটা দেখা যাচ্ছে, অঙ্কটাকে কিন্তু তোমরা প্রথম এই পার্টটা নাইও করতে পারো। কোন পার্টটা বলো দেখি, আমি শুরু থেকে বলে দিচ্ছি। দেখো, এই যে প্রথমে মোট চাঁদা উঠলো এইটা, হ্যাঁ, এটা নাও করতে পারো, হলো। তোমরা এই অংশটা শুধু পরে সিদ্ধান্ত বদলে মোট চাঁদা উঠলো এই টাকাটা, তারপরে এখন কথাটা এখানে লেখ, এখন মোট টাকা মানে ছাত্রদের কাছ থেকে এইটা, শিক্ষক শিক্ষিকা দিয়েছে এইটা, ক্লিয়ার। এই অংশটা কিন্তু তোমরা, আমি গোল চিহ্ন করে দিচ্ছি, দাগিয়ে দিচ্ছি, এই অংশটা তোমরা নাও করতে পারো, করলেও নম্বর দেবে, নাও করলে নম্বর দেবে। এইটা আর হচ্ছে এই অংশটা, হলো। এই অংশটা তোমরা, এই গোল করা অংশ দুটো তোমরা না করে বাকি অংশগুলো করে দিলেও তোমাকে পুরো নম্বর দেবে। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। অঙ্কটা তুলে নিয়ে ভাববে, দেখবে সহজ হবে। তারপরে দেখো 5-এর দাগে বলছে, 5-এর দাগে একদম সহজ। দেখো 6.2 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলছে। 6.2 সেমি ব্যাস। দেখো 5-এর ক, ব্যাসটা দেখো 6.2 নিতে বলছে। দেখো 6, দেখো 6, এই যে 6-এর পরে 1 2, এটা কিন্তু ব্যাস। ওকে, দেখো এই প্রশ্নটা একটু বোঝার আছে। আমরা ব্যাস বৃত্ত আঁকবো যে কীরকম, ব্যাসের অর্ধেক যেখানে হয়, ব্যাসের অর্ধেক তো জানি না, ব্যাসের অর্ধেক করার মানে যে কোনো একটা সরলরেখাকে অর্ধেক করার একটা নিয়ম আছে। দেখো এই হাফের বেশি মাপ নিয়ে দুপাশ থেকে এরকম বৃত্তচাপ আঁকবে, হলো, ক্লিয়ার। এবারে দেখো তুমি অর্ধেক পেয়ে গেছো, এগুলো যেগুলো ছেদ করবে এরকম বিন্দু দিবে, কেন যোগ করতে সুবিধা হবে। যোগ নাও করতে পারো, এটা যেহেতু বৃত্ত আঁকবে, এইখানটায় অর্ধেক হবে, ক্লিয়ার। এই অর্ধেকটা জানার জন্য আমি এবারে দেখো এখানে বসিয়ে তুমি বৃত্ত এঁকে দাও। ওকে, তাহলে প্রথমে কি করলাম, 6.2 সেমি একটা ব্যাস আঁকতে বলছে। 6.2 একটা সরলরেখাটা আনলাম। এবারে ব্যাস
ব্যাসের অর্ধেক যেখানে হয় সেখানে কিন্তু এই কাঁটা কম্পাসটা বসিয়ে ঘোরাতে হয়। তাহলে সে ব্যাসের অর্ধেকটা কী করে জানবো? পেন্সিল স্কেলে যদি না বোঝা যায় তখন কি করবে, ওই সরলরেখাটাকে সমদ্বিখণ্ড করার নিয়ম কি আবার বললাম, ওই সরলরেখার হাফের বেশি মাপ নিয়ে দুপাশ থেকে এরকম বৃত্তচাপ অঙ্কন করবে। হলো, করে এইটা যোগ করে দিলেই, এখানে আমি যোগ করলাম না, আমি স্কেল বসিয়ে দেখে নিয়েছি যে এইখানটায় অর্ধেক বিন্দু হবে, মানে অর্ধেক হবে, এখানে একটা বিন্দু দিয়ে এখানে বসিয়ে এই মাপটা নিয়ে তোমরা ঘুরিয়ে দেবে। ওকে, হয়ে গেল। তারপরে বলছে তিনটি সমকেন্দ্রিক, তারপরেটা দেখো লাস্ট প্রশ্ন, তিনটি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করো যাদের ব্যাসগুলি ভিন্ন। যাদের ব্যাস তো আলাদা হবে। সমকেন্দ্রিক বৃত্ত মানে কি? তিনটি সমকেন্দ্রিক বৃত্ত মানে একটা বিন্দুকে কেন্দ্র করে, আমি এখানে ক্ষয়ের দাগে এইখানেই করে দিচ্ছি, দেখো আমি এই একটা বিন্দুকে কেন্দ্র করে তিনটে বৃত্ত হবে। আমি দেখো আমি এই একটা বৃত্ত অঙ্কন করলাম, আর একটু বাড়িয়ে দিচ্ছি, দেখো এই একটা বৃত্ত অঙ্কন করলাম, ওকে, আবার একটু বাড়িয়ে দিচ্ছি, একটু দেখো একটুখানি বাড়িয়ে দিলাম, এই একটা বৃত্ত অঙ্কন করলাম। আমার পেন্সিলটা উজ্জ্বল নেই, দেখো তাহলে একটা বিন্দুকে কেন্দ্র করে তিনটে বৃত্ত গঠিত হয়েছে। তাহলে তিনটি সমকেন্দ্রিক বৃত্ত অঙ্কন করে যাদের ব্যাসগুলি আলাদা, হলো, প্রত্যেকের ব্যাসটা আলাদা হবে, তাই না? তাই না? এই বৃত্তটার ব্যাস ধরো, আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, ধরো এ বি, হলো, এটার হচ্ছে সিডি, এটা হচ্ছে ইএফ, হলো। তুমি লিখে দিতে পারো যে তিনটি সমকেন্দ্রিক বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাস কত? এ বি সি ডি আর ইএফ, এ বি সি ডি ইএফ, হলো, লিখে দিয়েছি, দেখো এ বি সি ডি ইএফ। আপাতত এই পর্যন্ত আজকের ষষ্ঠ স্কুল কমপ্লিট করে দিলাম। আমরা পরের ভিডিওতে সপ্তম স্কুল করব। এখানে দেখো এই আগের ভিডিওটাতে আগের দাগেরটা, এই যে 6.2 সেমি ব্যাস বিশিষ্ট বৃত্তের এই কেন্দ্রকে ও নাম দিতে পারো, হ্যাঁ, ব্যাসটাকে এ বি নাম দিতে পারো, ওকে। আর এখানে লিখে দিতে পারো তো ব্যাস এ বি, হলো, ব্যাস এ বি, ওকে। এই পর্যন্ত।